এভাবে চোখ মুখ শুকিয়ে রাখলে হবে নাকি? তুই তোর কাজ কর যা। তোর বাবা একদিন না একদিন তো বুঝতে পারবে তুইও তার বাকি দুই ছেলের মতোই এক টুকরো হিরে। শান স্মিত হাসি দিল। সামির শানের পিঠে জোরে সোরে থাপ্পড় বসিয়ে বলে। ভালো করে কাজ কর। শান ভ্রুকুচকে বলে। আগে বল, তুই সান্ত্বনা দিচ্ছিস আমাকে নাকি মারছিস? ঈশান হেসে বলে। তুই যা ভাবছিস সেটা দিয়েছি তোকে। শান রেগে তাকালো সামিরের দিকে, কিন্তু মহাশয় পাত্তা না দিয়ে খেতে থাকে। শাহনাজ বেগম আর মুশফিক চৌধুরীর বড় ছেলে ঈশান চৌধুরী এবং নীলা তার স্ত্রী, তাদের 3 বছরের মেয়ে সন্তানের নাইসা চৌধুরী সুমি। সামির চৌধুরী মেজ ছেলে আর সিমি তার স্ত্রী। মাত্র 8 মাসের একটা নতুন দম্পতি তারা। শান ছোট ছেলে। ঈশান একজন ডক্টর, তার নিজস্ব হসপিটাল রয়েছে। সামির বাবার সাথে বিজনেস চালাচ্ছে। মুশফিক চৌধুরীর ইচ্ছে ছিল তার 2 ছোট ছেলেই তার বিজনেস সামলাবে বা আর্মিতে যোগ দেবে, কিন্তু শান নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে অজান্তেই নিজের বাবার অপছন্দের তালিকায় যোগ হয়েছে। মুশফিক চৌধুরী সবসময় পুলিশ পেশাটাকে অপছন্দ করে, কিন্তু তার ছেলেদের কাছে সেটা অজানা ছিল। শান পুলিশের চাকরি পাওয়ার পর থেকে মুশফিক চৌধুরী তার সঙ্গে কখনো তার কাজ নিয়ে কথা বলেনি। সকালের ডিউটি শেষ হতেই শান লাঞ্চ করে গাড়ি নিয়ে সোয়ার বাড়িতে চলে যায়। ইমতিয়াজ রহমান আর রিয়ানা রহমান শানকে আপ্যায়ন করার জন্য উঠে পড়ে লাগে। সেই দিনের পর আজ 1 মাস হয়ে গিয়েছে। মুশফিক চৌধুরী সোয়াকে তাদের বাড়িতে কয়েকদিনের জন্য নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সোয়ার সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার জন্য নিয়ে যেতে পারেনি। তাই ইমতিয়াজ রহমানের সাথে কথা পরীক্ষা শেষ হতেই আজ শানকে পাঠিয়ে দিয়েছে সোয়াকে সেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মুশফিক চৌধুরী শানের কাজ নিয়ে এখনও পর্যন্ত নারাজ থাকায় শান সবসময় চেষ্টা করে তার বাবা যেন অন্য কাজ নিয়ে তার উপর রাগ না করে। তাই বিনা শব্দে শান গাড়ি নিয়ে এসে পড়েছে সোয়াকে নেওয়ার জন্য। প্রায় অনেক সময় ধরেই শান ইমতিয়াজ রহমানের সাথে গল্প করতে করতে সোয়ার জন্য অপেক্ষা করে যাচ্ছে, কিন্তু সোয়ার এখনও দেখা মেলেনি। শান সোয়ার জন্য বসে বসে বিরক্ত হয়ে গেল। রিয়ানা রহমানও এবার সোয়ার রুমে ছুটল। সোয়ার এত দেরি দেখে রিয়ানা রহমান নিজেই রেগে রয়েছেন। সোয়ার রুমে ঢুকতেই দেখে সোয়া ফ্লোরে বসে রয়েছে, কোলে টমিকে নিয়ে কিছু একটা করছে। রিয়ানা রহমান সোয়ার কাজ দেখে রেগে বলল। সোহা, কি শুরু করছিস তুই? ছেলেটা প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে এসে বসে আছে তোর জন্য, কিন্তু তুই এখনো বসে আছিস? তোর জন্য কি ছেলেটা সারাদিন এখানে বসে থাকবে নাকি? সোয়া তার কাজ করতে করতে মুখ ফুলিয়ে বলল। আম্মু, আমি জানি আজকে ওনার হাফ ডিউটি, তাই তো তাড়াহুড়ো করছি না। আজ সারাদিন আমাদের বাড়িতে বসে থাকলেও কিছু হবে না। সোয়ার মা সোয়ার পড়ার টেবিল থেকে সোয়ার স্কেল হাতে নিয়ে চোখ রাঙিয়ে বলল। তুই উঠবি নাকি এখন মার খাবি আমার হাতে? আর টমিকে নিয়ে গুতোগুতি করছিস কেন তুই? এই কুকুরকেও নিয়ে যাবি নাকি সাথে? টমিকে কুকুর বলায় সোয়া খেপে গেল। বসা থেকে উঠে রেগে বলে। তুমি আবারও টমিকে কুকুর বলছো? তোমাকে কতবার না করবো, আর কারোর কোনো কথা শোনো না তুমি। রিয়ানা বেগম তেরে এসে বলে। তুই এখন আমাকে শেখাবি আমি কার কথা শুনবো আর কার কথা শুনবো না। গেলি এখান থেকে নাকি এবার সত্যি মারবো? সোয়া মুখ ফুলিয়ে টমিকে কোলে নিয়ে সাইড ব্যাগ কাঁধে ঝুলিয়ে লাগেজ নিয়ে নিচে চলে যায়। শান সোয়াকে নামতে দেখে হাঁপ ছেড়ে বাঁচে। ইমতিয়াজ রহমান সোয়াকে উদ্দেশ্য করে বলে। মনে রাখবে, ওটা সিমির শ্বশুরবাড়ি। সেখানে গিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করবে না, যাতে সিমির মান সম্মানে আঘাত করে, বুঝেছ? সোয়া সুন্দর মতো মাথা নাড়ালো। সবার আড়ালে শান মুচকি আসলো সোয়াকে দেখে। বিদায় নিয়ে শান গাড়িতে উঠে বসতেই সোয়ার কোলে টমিকে খেয়াল করে চেঁচিয়ে ওঠে। সোয়া চমকে বলে। কি হয়েছে আপনার? মেয়েদের মতো চাচাচ্ছেন কেন আপনি? শান রেগে বলে। তুমি একে সাথে করে নিয়ে যাচ্ছ নাকি? সোয়া ঠোঁট উল্টে মাথা নেড়ে সায় দিল। শান চোখ বড় বড় করে সানগ্লাস খুলে নেয়, অন্য হাতে কপালে হাত দিয়ে বসে আছে। সোয়া দাঁতে দাঁত চেপে বলে। সমস্যা কি আপনার? আমি এত দিনের জন্য কোথাও যাচ্ছি, আমি কি একা যাব নাকি? টমিক তো যাবেই আমার সাথে, এটা সবারই জানার কথা। আপনি আবার কোন আকাশ থেকে টপ করে পড়েছেন? সোয়ার কথা শুনে শান খেপে সোয়ার দিকে ঝুঁকে বলতে থাকে। এই মেয়ে, তুমি জানো না আমার এসব পশু পাখির পশমের সংস্পর্শে আসলেই অ্যালার্জি হয়? তুমি জেনেও একে সাথে নিয়ে যাচ্ছ?
তোমার কোনো কমন সেন্স নেই। একে তো এতগুলো দিন তুমি একে তো এতগুলো দিন তুমি নামক বাদরকে আমার সহ্য করতে হবে, তার উপর আবার এই টমি। কখনোই না, আমি তো টমিকে নেবই না। সোয়া হা করে তাকিয়ে থেকে নিজের দিকে আঙুল তাক করে অবাক স্বরে বলে, কি? আমি বাদর? আমি বাদর? ঠিক আছে, এবার আমিও দেখছি আপনি টমিকে ছাড়া আমাকে কি করে নিয়ে যান বাড়িতে। আমিও দেখছি কি করে কি করেন আপনি। সোয়া গাড়ি থেকে নেমে যেতে নিলে শান চটজলদি গাড়ি লক করে গাড়ি স্টার্ট দেয়। সোয়া দরজায় বাড়ি দিতে দিতে চেঁচিয়ে বলে, আই, দরজা লক খুলুন, লক খুলুন বলছি। শান বাঁকা হেসে বলে, এবার গাড়ি থেকে নামুন আপনি। আমাকে হুমকি দিয়েছো না, এবার শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকো। তোমাকে তো নিয়ে যাবই, আর তোমার এই টমিকেও রেখে যাব আমি। এমনি এমনি পুলিশ হইনি আমি। সোয়া তাচ্ছিল্যে হেসে বলে, হ্যাঁ, আমিও এবার দেখবো কি করেন আপনি। আর আপনাকে কতবার বলবো আপনার এই আপনি কনফিউশন দূর করুন, যে কোনো একটা ডাকুন। শান উত্তর না দিয়ে শীষ বাজাতে বাজাতে গাড়ি চালানোতে মনোযোগী হয়। সোয়া ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর তার কোলে টমি আরামে ঘুমোচ্ছে। শান ড্রাইভ করতে করতে আর চোখে সোয়াকে দেখে বিড়বিড় করে বলে, এভাবে ফোন দেখার কি আছে, ফোনের ভেতরে ঢুকে পড়লেই তো পারো। সোয়া ভ্রুকুচকে শানের দিকে তাকিয়ে বলে। কিছু বলেছেন আপনি? শান সোয়ার দিকে তাকিয়ে বলে, আমি কি বলবো আপনাকে, ড্রাইভ করছি চোখে দেখছো না? সোহা আবারও শানের তুমি আপনার কথা শুনে ভিতরে ভিতরে বোমের মতো ফুলতে থাকে। সোহা কোনো কথা না বলেই পূর্বের মতো ফোনে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর খেয়াল করলো শান তাদের বাড়ির সোজা রাস্তায় না গিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। সোহা কিছু বলতে চেয়েও বলো না। অনেকক্ষণ পর হঠাৎ গাড়ি ব্রেক করতে সোয়ার হুঁশ আসে। সোহা আশেপাশে তাকিয়ে দেখে লেকের পাড়ে গাড়ি থামিয়েছে। সোহা ভ্রুকুচকে বলে, এখানে গাড়ি থামিয়েছেন কেন বলুন তো? এই যে আপনার মাথায় উল্টো পাল্টা কোনো ধান্দা চলছে না তো? শান তীক্ষ্ণ দৃষ্টিতে সোয়ার দিকে তাকায়। সোহা শানের এমন তাকানো দেখে থতমত খেয়ে যায়। শান গম্ভীর গলায় বলে, ফুচকা খাবো তাই থামিয়েছি এখানে। ফুচকা খাওয়ার জন্য ধান্দা করতে হয় সেটা জানতামই না আমি। সোয়া চোখ বড় বড় করে চারপাশ ভালো করে লক্ষ্য করে। ফুচকার দিকে একদমই খেয়াল ছিল না তার। সোয়া খুশি হয়ে শানকে কিছু না বলেই গাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু বেরিয়ে দাঁড়িয়ে রইল। টমি এখনও ঘুমাচ্ছে, তাকে নিয়ে খেতে পারবে না, আর শানের ভয়ে রেখেও যেতে পারছে না। শান বুঝতে পেরে বলে, আমি নিজেও ফুচকা খেতেই যাচ্ছি। তোমার টমির জন্য আমি আমার ফুচকা মিস করতে পারবো না। আর টমিকে কিডন্যাপ করে আমার কোনো লাভ নেই। ওকে, যা করার করো তাড়াতাড়ি। গাড়ি লক করে যেতে হবে আমাকে। সোয়া টমিকে সুন্দর করে সিটে রেখে চলে গেল। সোয়া গিয়ে ফুচকাওয়ালাকে বলে বেশি করে ঝাল দিয়ে তাই জন্য ফুচকা দিতে। আর শান কিছুক্ষণ পর আসলো। সোয়া শানকে দেখে সন্দেহী বাজের মতো করে প্রশ্ন করে, গাড়িটা জাস্ট লক করতেই এতক্ষণ লাগলো আপনার? শান দাঁত কিরমির করে সোয়ার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, তোমার সাহস তো কম না। আমাকে সন্দেহ করার অধিকার কোথায় পেয়েছো তুমি? আমি কি করব, কতক্ষণ সময় নিয়ে করব, এসবের উত্তর কি তোমাকে দিতে হবে আমার? ইম্পর্ট্যান্ট কল এসেছিল তো কথা বলছিলাম। নেক্সট টাইম একদম আমাকে কোনো প্রশ্ন করবে না, মাইন্ড ইট। সোয়া বড়সড় একটা ঢোক গিলে মাথা নাড়ালো। ফুচকাওয়ালা সোয়ার প্লেট দিতেই সোয়া খাওয়া শুরু করে, আর শান ঝাল ছাড়া খাবার দিতে বলে তার জন্য। সোয়া মিটমিট করে হেসে বিড়বিড় করে বলে, এত বড় ছেলে হয়ে ঝাল খেতে পারে না, আবার আমাকে পুলিশগিরি দেখায়। শান আদৌ কথা শুনতে পেয়ে রেগে বলে, কি বললে তুমি? আমি ঝাল খেতে পারি না? সোয়া ঘন ঘন মাথা নেড়ে বলে। না না না, আমি কিছু বলিনি। শান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সোয়া দূরে দাঁড়িয়ে খেতে থাকে। অনেকক্ষণ পর শান সোয়ার ফুচকা খাওয়া শেষ হতেই দুজনে গাড়ির কাছে আসে। গাড়ি আনলক করতেই সোহা গাড়ির ভিতরে তাকিয়ে চেঁচিয়ে ওঠে। শান বিরক্তি কণ্ঠে বলে, চেঁচাচ্ছ কেন তুমি শুধু শুধু? সোয়া ইতিমধ্যে কেঁদে দিয়েছে, কাঁদতে কাঁদতে বলে, আমার টমি নেই গাড়িতে। শান রাগ দেখিয়ে বলে, মজা করার জায়গা পাচ্ছ না? টমিকে কে নিয়ে যাবে? তাও আবার আমি গাড়ি লক করে গিয়েছিলাম। ভালো করে খুঁজে দেখো। সোহা শান দুজনেই টমিকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পেল না তাকে। গাড়ির কিছু দূর দাঁড়ানো ঝালমুড়িওয়ালাকে জিজ্ঞেস করতে সে বলল, একটা বাচ্চা মেয়েকে দেখছি একটা বাচ্চা কুকুরকে কোলে করে নিয়ে যেতে। সোয়ার কান্না একদমই থামছে না। শান ও সোয়াকে কোনোভাবে থামাতে পারছে না।
সোয়া টমিকে ছাড়া কোথাও যাবে না বলে জানিয়ে দেয়। শান জোর করে সোয়াকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, কান্না থামাও, তোমার টমিকে খুঁজে দেবো আমি। চুপ করো এখন। বাড়িতে আসতেই সোয়াকে পেয়ে সবাই খুশিতে মেতে ওঠে, কিন্তু সোয়ার কান্না দেখে সবাই মাটি হয়ে যায়। শান সব বলতেই সবাই মিলে সোয়াকে বোঝাতে থাকে, কিন্তু সোয়া এক নাগারে কেঁদেই যাচ্ছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এখন প্রায় রাত 9টা বাজে, কিন্তু সোয়ার কান্না এখন পর্যন্ত 1 মিনিটের জন্য কমেনি। অনেক চেষ্টা করেও কেউ সোয়ার কান্না থামাতেই পারেনি। এবার শানের মায়া হতে লাগলো সোয়ার উপরে। শান ভেবেছিল কিছুক্ষণ কান্নাকাটি করে থেমে যাবে, কিন্তু এই মেয়ে টমিকে না পেলে সারা জীবন কেঁদে যাবে। শান নিজের রুম থেকে বেরিয়ে একবার সোয়ার রুমে চক্কর দিয়ে দেখলো সবাই এখনও সেখানেই বসে আছে। শান ধপাধপ পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর হাতে গ্লাভস আর মুখে রুমাল দিয়ে বাঁধা অবস্থায় টমিকে কোলে নিয়ে চুপিসারে নিজের রুমে ঢুকে গেল। টমিকে রুমে দেখে সোয়ার রুমে গিয়ে দাঁড়িয়ে থাকে শান। সোয়ার এত কান্না দেখে সবাই এবার হতাশা ভরা মন নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। শান সুযোগ বুঝে টমিকে নিজের রুম থেকে এনে সোয়ার রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। সোয়া দরজা বন্ধের শব্দ শুনে দরজার দিকে তাকাতেই চমকে ওঠে। সোয়া কান্না বন্ধ করে দৌড়ে শানের কাছে গিয়ে টমিকে কেড়ে নিয়ে নিজের কোলে তুলে নিল। সোয়া টমিকে চুমু খেয়ে বলে, কোথায় গিয়েছিলি টমি? জানিস না তোকে ছাড়া থাকতে পারি না আমি? আমাকে না বলে কেন চলে গিয়েছিলি তুই? শান বিরক্তিমাখা স্বরে বলল, এবার তো ছাড়ো বেডিমা। এই 5-6 ইঞ্চি একটা কুকুরের জন্য আর কত কাঁদবে বলো তো? তোমার ফ্যাসফ্যাসানি কান্না শুনে শুনে আমার মাথা ব্যথা করছে। সোয়া চোখের পানি মুছে টমিকে নিয়ে বসে থাকে। কান্নার হিসকি এখনও কমেনি, কিন্তু সোয়ার মুখে হাসি দেখে শানের মনে হলো অনেকদিন পর আকাশ থেকে কালো মেঘ সরে গিয়েছে। শান অপলক চাহনি দিয়ে সোয়ার দিকে তাকিয়ে থাকে। সোয়ার মাথায় হঠাৎ একটা প্রশ্ন আসতেই সোয়া ভ্রুকুচকে তীরের মতো শুকনো দৃষ্টিতে শানের দিকে তাকালো। শানের চাহনি দেখলেও সেটা খেয়াল না করে টমিকে রেখে সোয়া অগ্নিদৃষ্টিতে শানের সামনে গিয়ে দাঁড়ালো। সোয়াকে উঠে এত কাছে দেখে শানের হুঁশ আসে। শান মনে করে এভাবে তাকিয়ে থাকায় সোয়া বোধহয় রেগে গিয়েছে, তাই হক চকিয়ে বলে, আমি আমার রুমে যাচ্ছি। সোয়া শানের পথ আটকে বলে, দাঁড়ান, কথা আছে আমার। আপনি টমিকে কোথায় পেয়েছেন? আচ্ছা, আপনি ওকে লুকিয়ে রাখেননি তো? শান গম্ভীর গলায় বলে, আমাকে কি নিজের মতো মনে করেছো? ছোট একটা কারণে এই কুকুরকে আমি লুকিয়ে রাখতে যাব? তোমার মতো মানুষ দেখিনি আমি। কোথায় আমি ইমনকে দিয়ে এত কষ্ট করিয়ে টমিকে খুঁজে বের করেছি, আর তুমি আমাকে ধন্যবাদ দান দিয়ে সন্দেহ করছো? শানের ধমক শুনে সোয়া ভয়ে কেঁপে ওঠে। সোয়া মুখটা ইনোসেন্ট বানিয়ে ঠোঁট উল্টে বলে, সরি, আর ধন্যবাদ টমিকে খুঁজে বের করে আনার জন্য। সোয়ার ইনোসেন্ট ফেস দেখে বড্ড হাসি পেল, কিন্তু শান একদমই হাসলো না। গম্ভীর গলায় উত্তর বলল। শান দরজা খুলে চলে যেতে নিলে আবারও পিছন থেকে সোয়া তাকে ডাকলো। শান ভ্রুকুচকে বলে, কি হয়েছে? সোয়া শানের দিকে ইশারা করে বলে, আপনি এমন গ্লাভস, রুমাল এসব পরে সেজেছেন কেন? শান রেগে চোখ বন্ধ করে নেয়। সোয়া শানের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছে। শান ঠাস করে চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলে, আমার অ্যালার্জি আছে। কতবার বলবো তোমাকে? তোমার টমির পশমের থেকে বাঁচার জন্য এসব পড়েছি। এবার যাব আমি। সোয়া দাঁত কেলিয়ে মাথা ঝাঁকিয়ে সায় দেয় শানের কথায়। শান ধূপধাপ পায়ে নিজের রুমে চলে গেল। সোয়া টমিকে নিয়ে নিচে চলে যায় সবাইকে বলতে। শান গ্লাভস মাস্ক সব খুলে বড় একটা নিঃশ্বাস নিয়ে বারান্দায় চলে গেল। ব্যালকনির ফুল গাছগুলোর কাছে গিয়ে ফ্লোরে বসে পড়ল। শান গিল্টি ফিল করে কিছুটা নিজের কাজের জন্য। শান ওই টমিকে লুকিয়ে রেখেছিল গাড়ির ডিকিতে। শান ভেবেছিল সোয়া কিছুক্ষণ কান্না করে ঠিক হয়ে যাবে, আর শান কালকে টমিকে সোয়ার বাড়িতে রেখে আসবে। কিন্তু সোয়ার এত কান্না দেখে শান আর নিজেকে ঠিক রাখতে পারেনি, তাই টমিকে সোয়ার কাছে ফিরিয়ে দিল। দরজায় নক হতেই শান ভিতরে আসতে বলে। সালমা এসে শানের কফি দিয়ে চলে যেতে নিলে শান বলল, শোনো, সোহাকে বলে দেবে ওর কুকুর যেন কোনো মতেই আমার রুমে না আসে। সালমা আমতা আমতা করে বলে, ভাই, আমি বললে কি আপু শুনবে? উনি তো কারোর কথা শুনবে না। শান বিরক্তি চাহনি দিয়ে বলে, কে বলেছে শুনবে না? বলে দেখেছো কখনো? যাও, আর ওকে বলবে আমার সাথে যেন দেখা করে যায়। আমি বলে দেব সব। সালমা মাথা নেড়ে চলে গেল। শান কফি খেতে খেতে গাছের ফুলগুলোকে ছুঁয়ে দিতে থাকে।
শান তার রুমের সোফায় বসে থানার কিছু ফাইল দেখছিল। তখন সোয়া হুড়মুড় করে রুমে ঢুকে বলে ওঠে। আমাকে ডেকেছেন কেন? শান চমকে চোখ বড় বড় করে সোয়ার দিকে তাকিয়ে থাকে। সোয়ার রুমে ঘুরতে ঘুরতে গান গাইতে গাইতে থাকে। লা 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 লা। শান ধমক দিয়ে বলল, চুপ একদম। এটা কেমন ভদ্রতা? রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয় জানো না? আর রুমে ঢুকে গান গাইছো কেন? এটা কি তোমার পারফরমেন্স শো পেয়েছো নাকি তোমার রুম এটা? সোয়া নাক ফুলিয়ে রাগ দেখিয়ে বলল, একদম আমাকে ভদ্রতা শেখাতে আসবেন না। আমার যা ইচ্ছে আমি তাই করবো এই বাড়িতে। আর পারমিশন নেওয়ার কি আছে? আপনি কি বিবাহিত নাকি? বিবাহিত লোকরা বউয়ের সাথে রোম্যান্স করে, তাই পারমিশন নেওয়া দরকার। কিন্তু আপনি তো বিবাহিত না, তাহলে আপনার পারমিশন নেওয়ার কি আছে? শান সোয়ার কথা শুনে থতমত খেয়ে যায়। নিজেকে সামলে সোয়ার কাছে দাঁড়িয়ে বলে, বিবাহিত না হলেও আমি একটা ছেলে, ওকে? নেক্সট টাইম পারমিশন না নিয়ে ঢুকলে হাত পা বেঁধে রেখে দেব। সোয়ার রেগে বলে, গেস্টের সাথে কেউ এভাবে কথা বলে? ছি ছি ছি। আমি আন্টিকে বলবো। এবার আসল কথায় আসুন, আমাকে কেন ডেকেছেন এখানে? শান গম্ভীর গলায় বলে, তোমার টমি যেন আমার রুমে না আসে সেদিকে ভালো করে খেয়াল রাখবে। শুধু টমি কেন, তুমিও আসবে না এই রুমে। আমি পারমিশন ছাড়া আমার রুমে তোমরা কেউ আসবে না। গট ইট? সোয়া এক ভ্রু উঁচু করে পুরো রুমে চোখ বুলিয়ে বলল, কেন কেন? এই রুমে কি এমন জিনিস আছে যে এখানে আসা যাবে না? শান চোখ রাঙিয়ে বলে, যা বলেছি শুধু সেটুকুই শুনবে। আমার রুমে কিছু থাকুক আর না থাকুক সেটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার। যাও এবার নিজের কাজে যাও। সোয়া শানকে ভেঙচি দিয়ে মুখ ফুলিয়ে চলে গেল। শান সোয়ার কাজ দেখে আলতো হাসলো। ডিনার টেবিলে সবাই একসাথে খেতে বসে। শাহনাজ বেগম আর নীলা সোয়া কী খাবে সে নিয়েই ব্যস্ত। আর সবাই গল্প করছে আর খাচ্ছে। সোয়া সবার সাথেই মজা করছে, শুধুমাত্র শান গম্ভীর হয়ে বসে আছে। মুশফিক চৌধুরী গল্প করতে করতে এক পর্যায়ে জিজ্ঞেস করে, সোহা, পড়াশোনা শেষ করে কি করতে চাও তুমি? সোহা দাঁত কেলিয়ে বলে, কি আর বলবো বলুন আঙ্কেল, মেয়েদের তো বিয়ের পিঁড়িতে বসতে হয়, তাই ভেবেছি যে কোনো সময় বিয়ে করে ফেলবো, তারপর নিজে পড়বো আর বাচ্চা হাজবেন্ডকেও পড়াবো। সোয়ার কথা শুনে শান আর সিমি বাদে সবাই অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে হঠাৎ হেসে ওঠে। সোয়া নিজেই লজ্জা পেয়ে যায়। সিমি সোয়ার দিকে চোখ রাঙিয়ে বলে, বাবা তোকে তোর স্বপ্নের কথা জিজ্ঞেস করছে আর তুই মজা করছিস? সোয়া সিমির দিকে তাকিয়ে ভেংচি কাটলো। সিমি এবার রেগে থাকায় ঈশান হেসে সিমিকে উদ্দেশ্য করে বলে, আরে সিমি থাক, একটু একটু মজা তো করবে, সেটা ব্যাপার না। সোয়া এবার সিরিয়াস হয়ে বলে, আমি একটা এনজিও খুলতে চাই। সবাই অবাক হলো সোয়ার কথা শুনে। সোয়ার সবার চাহনি দেখে ইনোসেন্ট ফেস করে বলে, আমি মজা করছি না এবার, সত্যি আমার ইচ্ছে একটা এনজিও খুলবো আমি, আর কোনো ইচ্ছে নেই। সামির মাথা নেড়ে বলে, বাহ, অনেক ভালো একটা কাজ। নীলা আলতো হেসে সোয়ার মাথায় হাত রেখে বলে, তুমি সামলাতে পারবে এসব? সোয়া মুস্কি হেসে উত্তরে বলল, চাইলে তো সবই সম্ভব। আমি যখন চাই এনজিও খুলতে, তাহলে সেটা ভালোভাবে সামলানোর দায়িত্বটাও আমার হবে। সোয়ার কথা শুনে সবার ভালো লাগলো। শান মনে মনে বলে, পাদর হলেও কাজে কোনো দিক থেকে কম না। পরদিন সকাল হতেই সবাই যার যার কাজে চলে গেল। শানও থানায় চলে গেল। শান বেরিয়ে যেতেই সোয়া চুপি চুপি শানের রুমে ঢুকে পড়ে, তাও আবার টমিকে নিয়ে। টমি তো তার ছোট ছোট চোখগুলো পুরো রুমে চোখ দিয়ে চক্কর কেটে নিল। সোয়ার আদেশ মেনে চলেছে টমি। সোয়ার ঢোকার আগেই টমিকে সাবধান করে দিয়েছে চুপচাপ তার পেছনে পেছনে আসার জন্য। তাই তার জন্য আপাতত এটাই সবচেয়ে বড় কাজ। সোয়া শানের ব্যালকনিটা আগে ঘুরে দেখলো, তারপর একে এক রুমের আগাটু গোড়া সব দেখলো। শান মানুষটা খুব গোছালো এবং শান্ত গম্ভীর একজন মানুষ। সোয়া দরজা আলতোভাবে চাপিয়ে নেয়, তারপর কিছু না ধরে গিয়ে সোজা আলমারি খুলে বসলো। আলমারি খোলাই ছিল, তাই সুবিধা হলো। সোয়া একে একে সব জায়গায় খুঁজে নিল, কিন্তু শানের পার্সোনালের মতো তেমন কিছু পেল না। তবে সব খুঁজে শেষে একটা লক করার ড্রয়ার খুঁজে পেল। সোয়া তার সব শক্তি দিয়ে টেনে টেনে খোলার চেষ্টা করে, কিন্তু বিফলে গেল। সোয়া আবারও টানতে টানতে বিড়বিড় করে বলে, ড্রয়ারের বাচ্চা খোল বলছি, এত কষ্ট করছি আমি, আর আমার জন্য একটু খুলতে পারবি না তুই? কেমন বেইমানি এটা! আরে কেমন লক দিয়েছেন উনি,
বাড়িতে কোনো চোর আসলেও এটা খুলতে পারবে না।